রমলা চাচি ভড়কে গেলেন, আবার রুম্পার বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন, ওলা ভালা পাইপ ফিল্টারের কাজ করে, পয়সা কামাই ভালোই। পয়সা তো এখন ভিক্ষুকও কামায়। ছেলের আগ পিস কোনো ভালো মন্দের রেকর্ড আছে কিনা দেখেছ? বিয়ে একবারই হয়। রমলা চাচি হেসে বললেন, না না, সেরে বড় ভালো। রুম্পারে পছন্দ করছি স্কুলে যাওয়ার সময়। ওর বয়স 18 হয়েছে। হইছে, 19-এ পড়ছে। বিয়াতে তুমি যাইবা না? যাব। ছেলে কি কি নিচ্ছে? তেমন কিছু না, 2 পদ ফার্নিচার আর 400 বইরাতি। আশপাশের মাইয়াদের বিয়া দিতে আরও বেশি খরচা লাগে, সেইখানে রুম্পার জামাইয়ের মতন তেমন কিছুই নিতাছে না। টাকা পয়সা জোগাড় হয়েছে? হইছে 1,00,000-2 আমার মামাতো ভাই ফুফাতো ভাইরাও দিতাছে সামর্থ্য অনুযায়ী। কোনো মতে হাতে তুলে দিতে পারলেই হলো। আজলান বলল, রুম্পার বাবা ভাই কেউ নাই, সেটা জেনেও এত কিছু দাবি করলো কেন? রমলা চাচি ভড়কে গেলেন। আম্বিয়া বেগম এসে বলল, এই রমু, রুম্পার বিয়েতে কি চাস তুই? রমলা চাচি একটু জিরিয়ে বাঁচলেন, সাহস করে বললেন, একটা পালঙ্ক আর একটা ওয়াল সুকেশ চাইছে ভাবি। ওয়াল সুকেশটা দিলেই হইব। আম্বিয়া বেগম বললেন, আচ্ছা, ওটা আজলান দিবে। তোর বড়বাবুর কাছ থেকে কিছু চাস দিবে? না না বড়বাবু, দোয়া কইরা দিলে হইব। আজলান বলল, ওদের আক্কেল দেখে আমার আক্কেল গুরুম অবস্থা। স্বচক্ষে দেখছে চাচি একা মেয়েটাকে মানুষ করেছে, তারপরও এত দাবি দেওয়া। আম্বিয়া বেগম ধমক দিয়ে বললেন, এর চাইতে আরও বেশি নেই। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আজকাল যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে নাকি? সবাই তোর মতো আইন বুঝে না। ও যা চাইছে তা দিয়ে দে, মেয়েটা সুখে থাকলেই হলো। আজলান মাথা দুলিয়ে ঘরে যেতে যেতে ভাবল, একজন না আইন বানাতে পারে না ভঙ্গ করতে, মানুষের কবে যে সুবুদ্ধি হবে। বাংলোয় 2টো শাড়ি পরে কাটিয়েছে তিথি। সুটকেসটা তাদের বাড়িতে, সব কাপড় চোপড় সেখানে। পুরো ঘরে ডোডো জিনিসপত্রে ভরা, অথচ তার কাপড় চোপড় খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। যেগুলো দামি শাড়ি সেগুলো আজলান শেখের কাবার্ডে। ওই কাবার্ডে বিয়ের পর থেকে হাতও দেয়নি তিথি। আমিয়া বেগম এসে বললেন, তোর ভাইকে বল সুটকেসটা যাতে দিয়ে যায়। তিথি বলল, না না, আমি গিয়ে নিয়ে আসবো। ওর এইচএসসি পরীক্ষা চলছে। তুই আবার কখন যাবি? এখন আর কোথাও যাস না? তিথি বলল, একবারের জন্য যাচ্ছি না, আমার আর যাওয়ার জায়গা আছে। আম্বিয়া বেগম বললেন, আমি তোর ড্রাইভার কাকাকে বলবো ও যাতে নিয়ে আসে। তোর মাকে বলে রাখিস। তিথি বলল, তুমি ভয় পাচ্ছ? আম্বিয়া বেগম বললেন, পাচ্ছি, কারণ ও যদি কিছু মনে করে। ছেলে তো আমার, তাই আমি বুঝি কোন সময় কোন কাজ করাটা ঠিক হবে না। তুই এখন বাপের বাড়ি উঠলে ও মনে করবে তুই ওর উপর জেদ দেখাচ্ছিস, আর অশান্তি ভালো লাগে না বউ। তিথি বলল, আচ্ছা, কাকাকে পাঠাও। আম্বিয়া বেগম খুশি হলেন, বললেন, আচ্ছা। তিথি ডোডোর হাতটা ধুয়ে দিল বেসিনে পানি ছেড়ে, মুখটা মুছে দিল, তারপর গালে ঠোঁট চেপে বলল, এবার ঘুমা ডোডো, ঘুম ঘুম। ডোডো চোখ বন্ধ করলো মিছিমিছি। তিথি হেসে উঠে বলল, অভিনয়টা ভালো জানে পাজি ছেলে। ডোডো খিলখিলিয়ে হেসে উঠল। তিথি তার গালে গাল চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল। বাবা ছেলে অনেকক্ষণ ধরে কথা বলছে। আফতাব শেখ কথা বললেন কম, খোঁচা মারলেন বেশি। আম্বিয়া বেগম তামাশা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজলান যদি বলে, আপনার মেয়ের বিয়ে নিয়ে কি ভাবছেন? তিনি উত্তর দেন, সে আমার মেয়ে কম, তোমার বোন বেশি। যাকে পছন্দ করেছে সে আমার পরিচিত কম, কিন্তু তোমার পরিচিত বেশি। তাই সব সিদ্ধান্ত তোমার, আমি শুধু পায়ের উপর পা তুলে দেখব। আজলান চুপ করে রইল ওনার এমন উত্তর শুনে। তারপর কিছুক্ষণ ভাবুক হয়ে বসে রইল। পরে জিজ্ঞেস করলো, এর আগে পরে চাকরি হয়ে যাবে, আপাতত বউ পালার মতো পয়সা কামাচ্ছে, সো দেরি করছেন কেন? মেয়েকে পাত্রস্থ করুন, আপনার পেছনে আমি আছি, কি বলেন?
আমার পেছনে থেকে লাভ নেই, আমার সামনে থাকো, আমি বরং তোমার পেছনেই থাকি। আপনি মুরব্বী মানুষ, আপনাকে পেছনে রাখলে বেয়াদবি হয়ে যায় না? আফতাব শেখ হো হো করে হেসে বললেন, তোমার সুবুদ্ধি উদয় হয়েছে দেখে আমি বড়ই সন্তুষ্ট। আজলান বলল, ওকে, তাহলে আমি উঠি। আপনি যাবতীয় ব্যবস্থা করে ফেলুন। মা, তুমি কি কোনো যৌতুক দিচ্ছ তোমার মেয়ের জামাইকে? আম্বিয়া বেগম হতচ্ছাড়ির মতো চেয়ে রইলেন। কোন কথা টেনে খোঁচা মারছে ছেলেটা দেখছে, পুরো বাপের মতো হয়েছে বজ্জাত ছেলে। আফতাব শেখ বললেন, যৌতুকে এই বাড়িটা লিখে দেবো ভাবছি। আজলান বলল, গুড ডিসিশন। জারিফকে জানিয়ে দিচ্ছি, সে আর যাই হোক একটা চমৎকার মহৎপ্রাণ শ্বশুর পেতে চলেছে। আফতাব সাহেব হেসে উঠল উচ্চ স্বরে। তিথি আর আইজা পাশাপাশি দাঁড়িয়েছিল। তিথি আইজাকে কনুই দিয়ে গুতা মেরে বলল। ফাইনালি? আইজা চুপ করে দাঁড়িয়ে রইল। তিথি বলল, মন খারাপ কেন? আইজা বলল, কত কিছু হয়ে গেল আমার জন্য। ঝড়টা ডোডো আর তোমার উপর দিয়ে গেল, ভাইয়ার উপরও কত বড় বিপদ গেল। তিথি বলল, ওসব কথা বাদ দাও, তোমার উপর আমার কোনো রাগ নেই। কারণ তুমি রাগ করতে জানো না ভাবি। তাহলে তো আরও ভালো, আমার দিক থেকে সব পরিষ্কার। এতদিন ভাইয়ের সেবা করেছো, মনে হয় না সে তোমার উপর রেগে আছে। ওটা বোন হিসেবে করেছি। ভাই অসুস্থ থাকলে কোনো বোন চুপ করে বসে থাকতে পারবে বলো? কিন্তু এত কিছু হয়ে গেল সব আমার জন্য। তিথি বলল। তোমাকে একটা বুদ্ধি দেই, শোনো। আইজা তার বুদ্ধি কান পেতে শুনল। আজলান হাতের মুঠো বন্ধ করে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক কদম হেঁটে বড় বড় শ্বাস ফেলছে আর নিচ্ছে। সে কতটুকু সুস্থ হয়েছে তা হয়তো নিজের ভেতর অনুধাবন করার চেষ্টা করে। আইজা পা টিপে টিপে ঘরে এসে দাঁড়িয়ে থাকলো। আজলান তাকে পরখ করে ভ্রু কুঁচকে ফেলল, বলল, কোনো সমস্যা? আইজা চুপ করে রইল। আজলান বলল, কি বলতে এসেছি বলে চলে যা। আইজা বলল। তুমি আমার উপর রেগে আছো? আজলান ভ্রুগুলো আরো কুঁচকে এলো, বলল। এত নাটক করে কথা বলা কে শিখিয়েছে? আইজা ভরকে গিয়ে বলল, কেউ না, আমার মনে হলো তাই বলছি। মনে হলেই সব বলতে হবে কেন? আইজা আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল জিভ কেটে। তিথিকে গিয়ে বলল, তুমি জিও ভাবি, কিভাবে এর সাথে বাকি জীবনটা কাটাবে আমি ভেবেই মরছি। তিথি বলল, তেরা জবাব দিয়েছে? হ্যাঁ, আমি ভয়ে পালিয়ে এসেছি। পুরো ইমোশনলেস একটা মানুষ ভাইয়াটা। আমার ভাই কি করে এমন হলো বুঝি না। তিথি বলল, আচ্ছা ওসব বাদ, তোমাকে তো দাঁড়িয়ে বিয়ে দিচ্ছে নাকি? আর চিন্তা কিসের? যাও ফুর্তি করো তোমার ভাইপোকে নিয়ে। আইজা ডোডোকে ছৌ মেরে কোলে নিয়ে ফেলে বলল। আবা, তোমার পাপ্পা কেমন করে হাঁটে বলো তো? ডোডো উ উ করে কাঁসার মতো অভিনয় করলো। তিথি অবাক। আইজা হেসে উঠে ডোডোর গালে গাল চেপে ধরে আদর করতে করতে বলল, আমাকে জিভ দেখাও। ডোডো জিহবা বের করে দেখালো। তিথি হাঁ করে চেয়ে রইল, কপাল চাপড়ে বলল, তোমার সভ্য বাপ বলবে এসব আমি শিখিয়েছি। আইজার বিয়ের কথাবার্তা এক বৈঠকে সেরে নিয়েছে আজলান। সে অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। জারিফের বাবার গ্রামের বাড়িতে বাড়িঘর আছে। ওনারা বংশধর মানুষ, কিন্তু অভাবের তাড়নায় চাকরি খুঁজতে গিয়ে শহরে ওঠার পর আর গ্রামে ফিরতে পারেনি। বড় ছেলেকে উচ্চশিক্ষিত করিয়েছেন, ছোট ছেলেটা এখনো নবম শ্রেণীতে পড়ছে। তিনি এখনো একটা কাপড়ের কারখানায় কর্মচারী হিসেবে কাজ করেন। বেশ আত্মনির্ভরশীল মানুষ। আজলানের কথা তিনি আগে জারিফের মুখে শুনলেও দেখা হয়েছে এই প্রথম। তিনিও সোজা সাপটা কথায় বিশ্বাসী। দেনা পাওনার কথা উঠলে বলে দিলেন, আমি এর আগেও আপনার আব্বাকে বলেছি বিয়েটা ঘরোয়াভাবে হবে। আমার ছেলের এখন ধরা বাঁধা চাকরি বাকরি নেই, তাই আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। যদি আল্লাহ কখনো তৌফিক দান করেন তাহলেও একটা উলিমার ব্যবস্থা করবে। লোক দেখায় কোনো কিছু দিতেও হবে না আপনাদের মেয়েকে। আমার ঘরে মেয়ে নেই ঠিকই, কিন্তু একটা মেয়ের জন্য যা যা আসবাবপত্র লাগে সব আছে। যা নেই তা ধীরে ধীরে ওরা জুড়িয়ে নেবে।
আপনাদের যদি তাতে অস্বস্তি থাকে কিংবা আপনাদের মেয়ের ঘর সাজানোর জন্য কিছু দিতে চান, তা আপনাদের মেয়ের সাথে পরামর্শ করে তারপর দেবেন। আগে সে ঘরে উঠুক। আমার মনে হয় না তার বাবার কাছে তার কোনো কিছু চাইতে হতে পারে। আজলান চুপ করে শুনল। জাইগির হোসেনের কথায় সে মোটামুটি সন্তুষ্ট বলল, আমার বাবা ওনার মেয়েকে কিছু না দিয়ে বিয়ে দেবেন বলে মনে হয় না। সে যাই হোক, সেটা ওনার ব্যাপার। উনি ওনার মেয়ের ঘর সাজিয়ে দিতে চাইলে দিক। আমাদের মধ্যে কথা হবে শুধু বিয়ে নিয়ে। আমি আমার নিকটাত্মীয়ের জানাবো, আপনিও আপনার নিকটাত্মীয়দের জানাবেন। মেয়েকে আপনারা কি দেবেন তা ফয়সালা করে নেবেন নিজেরাই। সময়টা আগামী সপ্তাহের দিকে ফেললে ভালো হয়, কারণ তার পরের সপ্তাহ থেকে আমি ডিউটিতে জয়েন করব। ব্যস্ত হয়ে যাব। এখন ধীরে সুস্থে সবটা সামলে নিতে পারবো। জাইগির হোসেন বললেন, তাহলে সেটাই কথা থাকলো। বিয়ের ধুমধাম শুরু হতে না হতেই বাড়িটা মেহমানে ভর্তি হয়ে গেল। আজলানের ফুপু, খালা, মামিরা এসে পড়েছে। এর আগে ডোডোর আকিকায় এসেছিল সবাই, কিন্তু মেঝো ফুপু আসেননি। এবার তিনি এসেছেন, সাথে মেয়েকেও নিয়ে এসেছেন। মেয়েটা কোথাও যায় না তেমন। ঘরের মধ্যে বেশি দিন বন্দি হয়ে থাকতে কার ভালো লাগে? হেনা আপাকে দেখে আইজা তেমন খুশি না হলেও ভাইয়ার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিল সে। এক সময় হেনা আপা তাদের বাড়িতে থাকতো, তখন দাদিমা বেঁচে ছিল। 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিল এ বাড়িতে থেকে। ভাইয়া তাকে আর হেনা আপাকে পড়াতো। হেনা আপা ভাইয়ার জন্য পাগল ছিল। ভয় পেত সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে, কিন্তু পাগলামি শেষ ছিল না। এমনকি তাদের বিয়ে নিয়ে দু পরিবারের মধ্যে কথাবার্তাও ঠিকঠাক হয়ে গিয়েছিল। ভাইয়াও কোনো আপত্তি ছিল না। হেনা আপার প্রতি তার বিশেষ কোনো অনুভূতি দেখা না গেলেও দুর্ছাইও করেনি কখনো। না আপার অনুভূতি কখনো অসম্মান করেছে। কিন্তু ভাইয়ার চাকরি হওয়ার পর কি যেন হয়ে গেল। দাদিমাও মারা গেল, হেনা আপা কলেজে উঠে গেল, ভাইয়ারও চাকরি হয়ে গেল। দুজন দুদিকে। সেই ফাঁকে হেনা আপা বদলে গেল চোখের পলকে। চোখের আড়াল হলেই কি মানুষ মনের আড়াল হয়ে যায় এত সহজে? কত সহজে হেনা আপা অন্য একজনকে ভালোবেসে ফেলল। এটা আদেও কি ভালোবাসা ছিল নাকি মোহ? কত সহজেই হেনা আপা সেদিন বলে দিল, ওর মতো রোবটের সাথে সংসার করতে পারবো না আমি এর চাইতে ভালো কাউকে পেয়েছি। বেটার কাউকে জীবন সঙ্গিনী করার রাইট আমার আছে। আমি এবার উপলব্ধি করেছি আমি এতদিন আবেগের বশে পাগলামি করেছি, কিন্তু ভেবে দেখেছি তোর ভাইয়ের সাথে সংসার করাটা অনেক কঠিন। একেতেই সে ওসিডি রোগী, দ্বিতীয়ত এর এমন মেজাজ, তৃতীয়ত রসকসীন একটা পাথর। জীবনেও কোনো মেয়ে ওর সাথে সুখী হতে পারবে না। ওর মধ্যে প্রেমিক ভাবটাই নেই। আইজা স্তব্ধ হয়ে গিয়েছিল। বাড়ির কেউ হেনা আপাকে বিয়ে করতে ভাইয়াকে চাপ দিয়েছে এমনও না। ভাইয়া নিজেই রাজি ছিল, কারণ তার যুক্তি ছিল এই হেনা আপা তাকে ছোট থেকে চেনে, সেহেতু তার সাথে মানিয়ে নিতে পারবে খুব সহজে, যেটা বাইরের একটা মেয়ে কোনোদিনও পারবে না। কিন্তু হেনা আপা তার এই ভরসা বিশ্বাসের মূল্য দেয়নি, বরঞ্চ তার পাগলামো, আবেগ সবকিছুকে মিথ্যে প্রমাণ করে বিয়ের সপ্তাহখানেক আগেই সে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল। কিন্তু কপালে সুখ সয়নি। শ্বশুরবাড়ি ননদ ননাসের অত্যাচারে বেহাল দশা তার। পালিয়ে বিয়ে করায় কেউ ন্যূনতম সম্মানও দেয় না। স্বামীও গায়ে হাত তুলতে দুবার ভাবে না। এখন 4 মাস হয়েছে বাপের বাড়িতে এসে উঠেছে, স্বামী একবারও খোঁজও নেয়নি। মেজো ফুফি এখন এই দুঃখে মরে যায়। এটা তো পুরোই রসগোল্লা। কি নাম রে ওর? শেখ তাজদিদ আইজান। ওর মা ডোডো ডাকে, এখন আমরাও ডাকি। ডোডোকে আদর করে দিল হেনা, বলল, ওর মাকে তো দেখিনি। আইজা বলল, কাজ করছে, রান্নাঘরে চলো। হেনা বলল, না থাক, এখানে এলেই দেখবো। ঘরে বসে থাকবে? হ্যাঁ, এক একজনে এক এক কথা বলছে, বাদ দে। আইজা ডোডোকে আদর করতে করতে বের হয়ে এলো। আম্বিয়া বেগম তাকে চুপিসারে বললেন, তোর মেজফুর আক্কেলটা দেখেছিস?
এমনিতেই চ্যাটাং চ্যাটাং কথা বলে, তার উপর মেয়ে একটা এনেছে। ওর মেয়ের মুখ দেখতে ইচ্ছে করে না আমার। আইজা বলল। আহা, এসব বলো না তো। ভাবিকে সরিয়ে রাখো ফুফুর সামনে থেকে। কখন কি বলে বসে। দেখছি। তত্তর করে হেঁটে রান্নাঘরে চলে গেলেন আম্বিয়া বেগম। তিথি মেহমানদারি করছে, যেন সবাই তার ঘরের মানুষ। কেউ কেউ খোঁচা মেরে তার বাপের বাড়ির কথাও জানতে চাইছে। কিছুদিন আগে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল সে কথাও জানতে চাইছে। আরও কত শত কথা। তিথি হাসি মুখে উত্তর দিয়ে যাচ্ছে। আম্বিয়া বেগমের গা জ্বালা করছে। বিরক্ত হয়ে নিজের বোনকে বললেন, এত কথা বলিস না তো। ওর বাচ্চাকে খাওয়ানোর সময়টুকু পাচ্ছে না সকাল থেকে। এই বউ, তুই যা, আমার নাতিটাকে খাইয়ে দিয়ে আয় আগে। আইজার কোলে চাচা ছিল। তিথি চায়ের কাপগুলো ধুয়ে বলল। আচ্ছা যাচ্ছি। মেজো ফুপু চা খায়নি, ঠান্ডা হয়ে গিয়েছে। ফুপুকে একটু নিমকি চা দাও। মেঝো ফুপু বললেন, আর দিতে হবে না, আমাদের তোষামোদি করতে হবে না অত। বাপের বাড়িতে তো এসেছি, নিজে করে খেয়ে নেব। আম্বিয়া বেগম মুখ বাঁকালেন আড়ালে। তিথি ডোডোকে খাওয়াচ্ছিল। আইজা হেনাকে নিয়ে তখনই ঘরে প্রবেশ করলো। তিথি সতর্ক হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। আইজা বলল, সমস্যা নেই, হ্যাঁ আপা এসেছে, তুমি তো নাম শুনেছো। তিথি হেনাকে বলল। বসুন। হেনা বসলো। তিথি তাকে আপাদমস্তক দেখে নিল। আইজা তাকে এই মেয়ের ব্যাপারে সব বলেছেন বাংলোয় থাকাকালীন। সেদিন বোকামি না করলে এই ঘর সংসার মেয়েটার হতো। জীবনটা কি অদ্ভুত। আইজা বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি আসি। আইজা চলে যাওয়ার পর তিথি আর হেনার মধ্যে অনেক কথা হলো। হেনা ঘরটাতে চোখ বুলিয়ে বলল, পড়াশোনা কন্টিনিউ করছেন? না, সেকেন্ড ইয়ারের ফাইনাল দেইনি, এবার দেবো ভাবছি। ডোডো হাঁটা শিখলে আমার আর সমস্যা হবে না। বাচ্চা তার মায়ের মতো চেহারা পেয়েছে, আর বাবার গায়ের রং। তিথি মৃদু হাসলো। ডোডো মুখ বের করে একবার হেনাকে চাইলো। হেনা হাসতেই সে আবারও মুখ লুকিয়ে নিল। তিথি বলল, দুষ্টুমি শিখেছে। আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছে? হেনা চমকে উঠে বলল, না না, হয়নি, হবে আর কি। তিথি হাসলো, বলল, কিছু খাননি? খেয়েছি, খিদে নেই তেমন। আসার সময় ভাত খেয়েছিলাম। দুজনের কথার মাঝখানে সোজা ঘরে ঢুকে এলো আজলান। ডোডো মুখ তুলে বাবাকে দেখে ডেকে উঠল। এ পাপ্পা। হেনা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। আজলান হেনাকে দেখে বলল, ভালো আছিস? হেনা দ্রুত জবাব দিল। হ্যাঁ, আসছি। তারপর সোজা বেরিয়ে গেল সে। তিথি ডোডোকে মেঝেতে নামিয়ে দিল। সে হামাঘড়ি দিয়ে ছুটে গিয়ে বাবার পা চাপটে ধরল। আজলান চোখ নামাতেই 2 হাত বাড়িয়ে দিল। আজলান কোলে তুলে নিয়ে বলল, পা ধরার অভ্যাস হলো কবে থেকে? ডোডো চোখ উল্টে তাকালো। আজলান বলল, এসব শেখালো কে? ডোডো হাত দুটো তুলে চেঁচিয়ে বলে উঠল। মাম্মা। তিথি হতবম্ব হয়ে চেয়ে রইল। মাকে ফাঁসিয়ে দিচ্ছে সে। আজলান বলল, আর করলে খবর আছে। ডোডো হাত দুটো দিয়ে তার মাথার চুল টেনে ধরল। এত শক্ত করে ধরল, ছাড়ার নাম নেই। তিথি কাছে গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে ছাড়ল না। আজলান তাকে বিছানায় ফেলে হাত দুটো শক্ত করে ধরে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে মাথায় হাত চেপে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ডোডো বিছানায় শুয়ে চুপ করে বাবার দিকে চেয়ে হাসতে লাগলো খিলখিলিয়ে। আজলান একটা বড় সড়ো রুমাল নিয়ে তার হাত দুটো বেঁধে ফেলে বলল, বেশি বার বেড়েছ তুমি। ডোডো হাত নাড়াতে না পেরে পা নাড়াতে লাগলো। আজলান তাকে ওভাবে রেখে কাবার্ড খুলে তার শার্ট বের করে গায়ে দিয়ে বেরিয়ে গেল তিথির দিকে চোরা চোখে চেয়ে। সে বেরিয়ে যেতেই তিথি ছুটে এসে ডোডোর গালে চুমু দিতে দিতে বলল, কেমন লাগছে এবার? ডোডো খুলে দিতে হাত বাড়িয়ে দিল। তিথি গিট খুলতে যেতেই আজলান ঘরে ঢুকে খ্যাক করে উঠে বলল, খবরদার বলছি। তিথি গিট খুলতেই থাকলো। আজলান চুপচাপ চেয়ে রইল কিছুক্ষণ। সত্যি সত্যি খুলছে দেখে খপ করে তার হাত ধরে ওড়না টেনে 2 হাত বেঁধে ফেলল। তিথি ধস্তাধস্তি করেনি বলে শক্ত করে বাঁধতে সুবিধা হয়েছে।
তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। তিথি ডোডোর কাছে গিয়ে বসলো, দু হাতের মধ্যখানি ডোডোকে নিয়ে শুয়ে পড়ে বলল,